আসামের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধশালী। মহাভারতের মতো হাজার হাজার বছর পুরনো মাইথোলজিক্যাল গ্রন্থেও আসামের উল্লেখ পাওয়া যায়। তবে ঐতিহাসিক নিদর্শন অনুসারে প্রস্তর যুগে এখানে মানব বসতির সূচনা হয়েছিল। অবশ্য আসামে সর্বপ্রথম যে রাজ্যের কথা পরিপূর্ণভাবে জানা যায় সেটি কামরূপ সাম্রাজ্য। এই সাম্রাজ্যটি চতুর্থ থেকে দ্বাদশ শতক পর্যন্ত চলমান ছিল। এরপর আহোম সাম্রাজ্যের রাজারা প্রায় ৬০০ বছরের রাজত্বে আসামের ব্যাপক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটায়। তবে ১৮২৬ সালে ব্রিটিশরা এই রাজ্য দখল করে নেয় এবং এখানকার পাহাড়ি অঞ্চলে গড়ে তোলে অসংখ্য চা বাগান। তবে ইংরেজদের আমলে রাজ্যটির অর্থনীতি ধসে পড়ে বলে এই রাজ্যের অধিবাসীরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেয়। ফলশ্রুতিতে ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এবং আসাম রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে আসামের প্রায় ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৩,৫০,০০,০০০-এরও বেশি মানুষের বসবাস। এই জনসংখ্যার ৬১% হিন্দু এবং ৩৪% ইসলাম ধর্মের অনুসারী। বিস্ময়কর ব্যাপার হল পুরো রাজ্য জুড়েই অসংখ্য আদিবাসী গোত্র দেখা যায় এবং সব গোত্রেরই আলাদা ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস রয়েছে। যদিও রাজ্যটির প্রধান ভাষা আসামিজ, তবে বাংলা সহ অন্যান্য ভাষারও প্রচলন রয়েছে এখানে। তবে আসামের সঙ্গীত আর নৃত্যের সুনাম রয়েছে পুরো উপমহাদেশ জুড়েই। তাদের সঙ্গীতের প্রধান ধারা হচ্ছে বিহু সঙ্গীত, যা বিহু উৎসবের সময় পরিবেশিত হয়। এই গানের মূল বিষয়বস্তু প্রেম, বিরহ, গ্রামীণ পরিবেশ আর দার্শনিকতা। গানের সাথে ব্যবহার করা হয় পেপা নামের এক ধরনের বাদ্যযন্ত্র, যা ষাঁড়ের শিং দিয়ে তৈরি। মজার ব্যাপার হল আসামের নিজস্ব একটি জাতীয় সঙ্গীতও রয়েছে। সঙ্গীতের মতো নাচও আসামিজদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাদের সবচেয়ে জনপ্রিয় নাচের ধারা হচ্ছে বিহু নৃত্য, যা বিহু সঙ্গীতের তালে তালে পরিবেশিত হয়। বিহু নৃত্যের পাশাপাশি বাগুরুম্বা নৃত্যের ধারাও আসামে তুমুল জনপ্রিয়। এটি মূলত বাগুরুম্বা আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ, যা প্রজাপতি নৃত্য নামেও সুপরিচিত। এসব নৃত্যের পাশাপাশি আসামের চা বাগানের আদিবাসীরা আরেকটি বিশেষ নৃত্য পরিবেশন করেন, যা ঝুমুর নাচ নামে বিখ্যাত। সঙ্গীত ও নৃত্যের পাশাপাশি আসামের সংস্কৃতিতে চা এবং চা বাগান একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। স্কটিশ অনুসন্ধানকারী রবার্ট ব্রুশ ১৯ শতকের শুরুর দিকে সর্বপ্রথম এই অঞ্চলে চা চাষের প্রচলন শুরু করেন। এরপর থেকে এই রাজ্যে চায়ের বাগান কেবল বৃদ্ধিই পেয়েছে। বর্তমানে ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে আসাম। শুধু তাই নয়, আসামের চায়ের স্বাদ ও সুগন্ধ পৃথিবীর সেরা বলে গণ্য করা হয়। এরপরেও চা বাগানের শ্রমিকরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। হয়তো সে কারণেই আসামিজদের জীবনে নানা রকম কুসংস্কারের প্রভাব দেখা যায়। জানলে অবাক হবেন, আসামিজরা জপিনী নামের এক প্রেতাত্মাকে ভীষণ ভয় পায়। তারা বিশ্বাস করে জপিনী কারো উপরে ভর করলে তার ভীষণ ক্ষতি হতে পারে। তবে সাপের উপরে তাদের অন্যরকম এক ভরসা রয়েছে। বিশেষ করে কোবরা সাপকে তারা ভক্তি সহকারে পূজা করে থাকে। এখানে সাপ হত্যা করা অত্যন্ত কঠিন অপরাধ, কারণ এখানকার অধিবাসীরা মনে করেন সাপ হত্যা করলে তা দুর্ভাগ্য বয়ে আনে। তাই দুর্ঘটনাবশত কোনো কোবরাকে হত্যা করা হলে নানাভাবে সেই সাপের কাছে ক্ষমা প্রার্থনা করে আসামিজরা। পূজা অর্চনার দিক দিয়েও আসাম একটি গুরুত্বপূর্ণ ও রহস্যময় স্থান। গুয়াহাটির নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত কামরূপ কামাখ্যা মন্দিরটি কামাখ্যা দেবীর প্রতি উৎসর্গকৃত। হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা মহাদেবের পত্নী দেবী সতীর শরীর যখন ৫১ খণ্ড হয়েছিল, তখন তার যৌনাঙ্গ এসে পড়েছিল কামাখ্যা মন্দিরের স্থানে। তাই এটি হিন্দু ধর্মের অনুসারীদের জন্য এক পবিত্র তীর্থভূমি। এখানে বছর জুড়েই চলে বিচিত্র সব আচার অনুষ্ঠান এবং রহস্যময় জাদু চর্চা। তবে আশ্চর্যের ব্যাপার, এই মন্দিরে দেবী কামাখ্যার কোনো মূর্তি নেই, বরং রয়েছে নারীর যৌনির আকৃতির পাথর,
এটি কামাখ্যা দেবীর শক্তির উৎস বলে মনে করা হয়। তবে একটি নির্দিষ্ট সময়ে দেবী কামাখ্যার ঋতুস্রাবের সময় বিবেচনায় মূল মন্দিরটি বন্ধ থাকে। ঋতুস্রাবের এই সময়কে পৃথিবীর উর্বরতার প্রতীক বলে মনে করেন তার ভক্ত অনুসারীরা। এ সময় কামাখ্যা দেবীর মন্দিরকে ঘিরে একটি উৎসবেরও আয়োজন করা হয়। আম্বুবাচী মেলা নামে সুপরিচিত এই উৎসবটি আসামের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ৩ দিন ধরে উদযাপন করা হয়। তবে আসাম যে শুধু বৈচিত্র্যময় সংস্কৃতির রাজ্য তা কিন্তু নয়। এই পুরো রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সব পর্যটন আকর্ষণ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নিঃসন্দেহে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ৪৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যানটি ১৯০৫ সালে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এর পুরো অঞ্চল জুড়ে রয়েছে অসংখ্য জলাভূমি, তৃণভূমি এবং ঘন বনাঞ্চল। তবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মূল আকর্ষণ হচ্ছে দুর্লভ প্রাণী এক শিংওয়ালা গন্ডার। এখানে প্রায় ২৪০০টি এক শিংওয়ালা গন্ডার রয়েছে। এছাড়াও এখানে বিপুল সংখ্যক বাঘ, হাতির পাল এবং জলজ মহিষ দেখতে পাওয়া যায়। মিনি কাজিরাঙ্গা হিসেবে সুপরিচিত আসামের আরেক বিখ্যাত জাতীয় উদ্যান হচ্ছে ওরাং ন্যাশনাল পার্ক। এর প্রাকৃতিক পরিবেশ অনেকটা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মতো হওয়ায় একে মিনি কাজিরাঙ্গা বলে ডাকা হয়। ৭৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানটির সবচেয়ে বড় আকর্ষণ এক শিংওয়ালা গন্ডার ও রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও এখানে চিতাবাঘ, হাতি, হরিণ, অজগর সহ ২২০ প্রজাতিরও বেশি পাখি দেখা যায়। আসামের আরেকটি বিখ্যাত জাতীয় উদ্যান হচ্ছে মানস ন্যাশনাল পার্ক। ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থিত এই ন্যাশনাল পার্কটির আয়তন ৯৫০ বর্গ কিলোমিটার। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থলের কারণে বিখ্যাত। এছাড়াও এশিয়ান হাতি, ভারতীয় গন্ডার, জলজ মহিষ, পিগমি হগের মতো অসংখ্য দুর্লভ প্রাণীর পাশাপাশি ৪৫০টিরও বেশি প্রজাতির পাখি শনাক্ত করা হয়েছে। ১৯৮৫ সালে মানস ন্যাশনাল পার্ককে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। এসব জাতীয় উদ্যানের বাহিরে আসামের অন্যতম প্রাকৃতিক আকর্ষণ হচ্ছে মাজুলী দ্বীপ। এটি ব্রহ্মপুত্রের বুকে গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম নদীভিত্তিক দ্বীপ। এর আয়তন প্রায় ৩৫২ বর্গ কিলোমিটার এবং এখানে প্রায় ১.৫ লাখেরও বেশি মানুষ বসবাস করে। প্রাকৃতিক দূষণবিহীন মাজুলী দ্বীপে এসে পর্যটকরা এখানকার সবুজ পরিবেশ আর আদিবাসীদের গ্রামীণ জীবন উপভোগ করেন। আসামে যেমন পৃথিবীর সবচেয়ে বড় নদীভিত্তিক দ্বীপের অবস্থান, তেমনি রয়েছে সবচেয়ে ছোট নদীভিত্তিক দ্বীপও। এই দ্বীপটির নাম উমানন্দ, যা পিকক আইল্যান্ড নামেও সুপরিচিত। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব তার স্ত্রী পার্বতীর সুখ ও আনন্দের জন্য এই দ্বীপটি তৈরি করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিবের গভীর ধ্যানে বাধা দেওয়ায় কামদেবতাকে তৃতীয় নয়ন দিয়ে ভস্মীভূত করে দিয়েছিলেন বলে এই দ্বীপের আরেক নাম ভস্মাচল। বর্তমানে এই দ্বীপের প্রধান আকর্ষণ উমানন্দ মন্দির, যেটি প্রায় কয়েকশো বছর আগে নির্মিত হয়েছিল। এই অঞ্চলের মানুষ বিশ্বাস করে সোমবারে যদি অমাবস্যার রাত হয় এবং সে রাতে উমানন্দ মন্দিরে পূজা করলে তা দারুণ সৌভাগ্য বয়ে নিয়ে আসে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আসাম জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপত্য। এই রাজ্যের সবচেয়ে প্রাচীন অংশগুলোর একটি হচ্ছে শিবসাগর শহর। একসময় এই শহরটি আহোম সাম্রাজ্যের রাজধানী ছিল, তখন এর নাম ছিল রংপুর। আসামের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ শহর শিবসাগরে এখনো বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য দেখা যায়, যার মধ্যে শিবসাগর শিবদোল মন্দির সবচেয়ে বিখ্যাত, যেখানে ৩ দেবতাকে উৎসর্গ করে ৩টি মন্দির রয়েছে। এই শহরে আরও রয়েছে রংঘর, যা এশিয়ার সবচেয়ে পুরনো নাট্যমঞ্চ। আহোম সাম্রাজ্যের সময় এই রংঘরে বিভিন্ন বিনোদনের আসর বসত। এখানে এই সাম্রাজ্যের একটি সেনানিবাসও রয়েছে, যা তালাতাল ঘর নামে সুপরিচিত। এছাড়াও এখানে রয়েছে আহোম সাম্রাজ্যের রাজা ও রানীদের কবরস্থান, যেটি চারাদেইয় মাইদাম নামে পরিচিত। এটিও শিবসাগর শহরের এক বিখ্যাত দর্শনীয় স্থান। কেবল হিন্দুদের মন্দির নয়,
বৈষ্ণব ধর্মানুসারীদের জন্য প্রাচীন মঠও রয়েছে পুরো আসাম জুড়ে। এর মধ্যে আসামের জোড়াহাটে একটি মঠ রয়েছে, যেখানে প্রায় 500 বছর ধরে একটি প্রদীপ প্রজ্বলিত রয়েছে। কথিত আছে 1528 সালে প্রথমবার প্রদীপটি জ্বালানোর পর স্থানীয়রা এটি এখনও জ্বালিয়ে রেখেছেন। পবিত্র প্রদীপটি দেখতে অনেক পর্যটকই এই মন্দিরে ভিড় করেন। আসামের আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে হাফলং। প্রাচ্যের সুইজারল্যান্ড নামে সুপরিচিত এই শহরটি তার প্রাকৃতিক দৃশ্য, নির্মল পরিবেশ এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এটি আসামের একমাত্র হিল স্টেশন, যা প্রকৃতিপ্রেমীদের এক রোমাঞ্চকর সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়। হাফলংয়ের প্রধান আকর্ষণ হচ্ছে হাফলং লেক, যেখানে প্রায় পিকনিক করতে আসেন স্থানীয় অধিবাসীরা। এই পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করেন প্রকৃতিপ্রেমীরা। তবে রহস্যময় রাজ্য আসামের আরেক রহস্যময় স্থান হচ্ছে জাতিঙ্গা। হাফলং থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি আত্মহত্যার গ্রাম নামে পরিচিত। এখানে মূলত পরিযায়ী পাখিরা এসে আত্মহত্যা করে। কেন তারা এখানে এসে এমন কাজটি করে তা মানুষের কাছে আজও এক রহস্য। প্রকৃতির এই আশ্চর্য ঘটনা দেখতে অনেক দর্শনার্থী জাতিঙ্গা গ্রামে ঘুরতে আসেন। এছাড়াও কালো জাদুর জন্য আসামের মায়াং গ্রাম সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে। এখানকার বাসিন্দারা এখনও কালো জাদু নিয়ে নানা রকম অবিশ্বাস্য কাণ্ডকীর্তি ঘটান। তবে কেউ এটিকে কালো জাদু বলেন, কেউ বা বলেন শুধুই ধোঁকা। এরপরও প্রতিদিন শত শত মানুষ এই গ্রামে আসেন নিজেদের সমস্যার সমাধান খুঁজতে। কেউ বা আবার মায়াং গ্রামে আসেন তান্ত্রিকদের রহস্য ভেদ করার আগ্রহ নিয়ে। তাই মায়াং গ্রাম হয়ে উঠেছে বিশ্বের এক বিস্ময়কর ও রহস্যময় স্থান।